মিস্টার চৌধুরী আপনি আমাকে বাঁচান, মিস্টার চৌধুরী আপনি আমাকে বাঁচান, আমাকে ধরে নিয়ে যাচ্ছে মিস্টার চৌধুরী। এবং আদিত্য একবারে পাগলের মতো গাড়ি থেকে ধাওয়া করতে শুরু করে দেয়। তাহলে কি হলো, সুদীপ আর কত বড় বিপদ এসেছে সামনে ঘনিয়ে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না, কিন্তু আদিত্য একবারে পাগলের মতো ছুটতে থাকে। তার মন প্রাণ সবকিছু উজাড় করে দিয়ে ভালোবেসেছে যে মানুষটাকে, সেই মানুষটাকে একেবারে গুন্ডারা ধরে নিয়ে চলে যাচ্ছে। তাহলে কোথায় নিয়ে যাচ্ছে তারা? এবং সুদীপা বারবার চিৎকার করছে, ডাক্তার মিস্টার চৌধুরী আপনি আমাকে বাঁচান। এবং আদিত্য পাগলের মতো গাড়ির পেছন ধাওয়া করতে করতে হঠাৎ এসে থমকে দাঁড়িয়ে যায়। তাহলে কি এমন ঘটলো এর পরবর্তী মুহূর্তে আমরা সব ডিটেলস এক্সপ্লেনেশন করব। এবং তার পরবর্তী মুহূর্তে আমরা আরো দেখতে পাবো যে অভ্র সে কিন্তু একটা ওই রেস্টুরেন্টে গিয়েছিল এবং সেখানে গিয়ে মদ খেয়ে, প্রচন্ড রকমের মদ খেয়ে সে গান বলতে শুরু করে দেয়। এবং তার পরবর্তী মুহূর্তে পরমা চলে আসে তার সামনে। তাহলে আদিত্য এবং অভ্র এবং পরমা একসাথে হওয়ার পরবর্তী মুহূর্তে পরমা যেভাবে অভ্রকে বাঁচিয়ে নিল, সমস্ত রকমের বিপদ আপদ থেকে যেভাবে অভ্রকে বাঁচিয়ে নিল, পুরো বিষয়টা একেবারে জমে ক্ষীর হয়ে গেছে। তো চলো একেবারে পুঙ্খানুপুঙ্খ ডিটেলস এক্সপ্লেন করে দেই আজকের এই পর্বের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তো আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি আদিত্য বারবার বলছে যে আমাদের কোনোভাবেই আমাদের এই গ্যাংটাকে ধরতে হবে, যে গ্যাংগুলো ওই ভুল ওষুধ প্রচার করছে। তখন সেখানে সুদীপা চলে আসে আর বলতে লাগে এই তো আমি দেবো সাক্ষ্য প্রমাণ। তখন সবাই মিলে অবাক হয়ে যাচ্ছে। তখন আদিত্য বলতে লাগে কি ব্যাপার, আপনি এখানে কি করতে এসেছেন? তখন সুদীপা বলতে লাগে আমি সাক্ষ্য প্রমাণ দেবো। তখন সেখানে ওই একটা তরুণ বাবু বলতে লাগে যে বৌমা আপনি এসেছেন তাহলে এখানে সাক্ষ্য প্রমাণ কিভাবে দেবেন? তখন সুদীপা তার হাতের থেকে একটা ওষুধের পাতা বলে দেয় আর বলে দেয় এটাকে এক্ষুনি ল্যাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তখন আদিত্য বলতে লাগে ঠিক আছে আমি দ্রুত ল্যাবে পাঠানোর ব্যবস্থা করছি। এই বলে কিন্তু তরুণবাবুকে দিয়ে ল্যাবে পাঠিয়ে দেয়। আর এদিকে সুদীপা বলতে লাগে একটা মানুষকে কিভাবে মেরে ফেলছে, তিলে তিলে শেষ করে দিচ্ছে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এই সমস্ত ওষুধ বিক্রেতাগুলোকে কিভাবে চিনবো, কিভাবে শনাক্ত করতে হবে? এই ওষুধগুলো খেয়ে অমৃত হতে পারে, মানুষের জীবন বেঁচে যেতে পারে। আর সেই ওষুধই খেয়ে মানুষ সারছে তো নয়, উপরন্তু সেই সমস্যার মধ্যে পড়ে কিন্তু মানুষ মারাও যাচ্ছে। এরকম আলোচনার মধ্যে হঠাৎ করেই তখন আদিত্য বলতে লাগে না আমাদের এরকম করে চললে হবে না। ওই যে ল্যাবে পাঠিয়ে দিলাম যে ওষুধটা, ওটা নিয়ে করলে কোনো ব্যবস্থাই হবে না, কারণ শুধু জানা যাবে ওষুধটা কি, কিন্তু কারা দিচ্ছে, কোথা থেকে আসছে এটা কিন্তু জানতে হবে আমাদের, যে কোনো ভাবে আমাকে জানতে হবে। তখন সুদীপা সামনের দিকে এগিয়ে আসার বলতে লাগে আমার কাছে একটা প্ল্যান আছে, আমি ছদ্মবেশ ধারণ করবো এবং ওখানে যাবো যেখানে গিয়ে ওই লাইনে ওই ওষুধটা দিচ্ছে সেই লাইনটাকে আমি যাবো, সেখানে গিয়ে আমি সমস্ত বিষয়গুলোকে পর্যবেক্ষণ করব। তখন আদিত্য বলতে লাগে না সুদীপা তুমি যাবে না, এখানে বিপদ হতে পারে। কিন্তু সুদীপা বলতে লাগে না আমি যাবো, আমি ছদ্মবেশে। এইভাবে কিন্তু তারা সেখান থেকে পাড়ি দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পরমা চলে এসেছে এবং পরমা এসে পরমার বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা করতে শুরু করে দেয়। পরমা তখন বলতে লাগে আমার স্বামী আসেনি, কারণ আমার স্বামী না একটা আর্মি অফিসার। তখন ওরা বলতে লাগে তাহলে কি তোর সেই তার সাথে বিয়ে হয়নি যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল? তখন পরমা হারিয়ে যেতে লাগে তার অতীত জগতে, কিভাবে আদিত্য তাকে ভালোবাসতো, কিভাবে আদিত্যের সঙ্গে কারণ প্রত্যেকটা মুহূর্ত তার মনের সিকোয়েন্সে মনে পড়তে শুরু করে দেয়। এবং তার সাথে সাথে আরো বিষয়টা উদ্ভাবন হতে থাকে, সেটা হচ্ছে অভ্রর সঙ্গে তার বিয়ের বিষয়টা। তখন পরমা একবারে চুপচাপ নীরব হয়ে দাঁড়িয়ে থাকে। তখন সেখানে পরমা কথাটা ঘুরিয়ে দিয়ে বলতে লাগে আসলে আমি বলেছিলাম তখন পুলিশ না আর্মি বলেছিলাম, মনে নেই আসলে আমার স্বামী একজন আর্মি অফিসার। তো সবাই মিলে পরমাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, বলতে লাগে চল একটা বাড়ি যাবো, সেখানে গিয়ে আমরা কিন্তু আনন্দ করবো, আজকে চিল করবো। তো পরমা সেখান থেকে গাড়ি দুটো যথারীতি চলে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সুদীপা এবং আদিত্য চলে এসেছে। সুদীপা একটা নতুন সাজ ধারণ করেছে, যে সাজে সুদীপাকে কিন্তু দেখা যায় না। সুদীপা একটা ছদ্মবেশ ধারণ করেছে এবং তার সাথে সাথে তরুণবাবু চলে এসেছে। তরুণবাবু কিন্তু একটা আলাদা ছদ্মবেশ ধারণ করেছে, মানে সুদীপার বাবার ছদ্মবেশ ধারণ করেছে। তখন সেখানে আদিত্য বলতে লাগে যে সুদীপা আমাদের এখানে সমস্ত পোস্ট সবকিছু রয়েছে এবং তোমার কাছে হিডেন মাইক রয়েছে, সবকিছুতে মিলে কিন্তু আমরা নজরদারি করছি। এখানে সাদা পোশাকে সমস্ত পুলিশ কর্মচারীরা রয়েছে আর আমিও খেয়াল রাখছি। সুদীপা তুমি সাবধানে যেও, কোনো বিপদ যেন না হয়। তখন সেখানে সুদীপা বলতে লাগে মিস্টার চৌধুরী আপনি যখন রয়েছেন তখন আমি বিপদের কোনো তোয়াক্কা করিনি, আপনি তো রয়েছেন, সেক্ষেত্রে আমার কোনো ভয়ের কোনো সম্ভাবনা নেই। এই বলে সুদীপা আবার সামনের দিকে এগিয়ে যাবে। তখন আদিত্য ডেকে বলে সুদীপা সাবধানে যেও। এই বলে কিন্তু তার ভালোবাসাটাকে উজাড় করে দিতে থাকে, তার অনুভূতিগুলোকে সুদীপার সামনে প্রকাশ করতে লাগে যে সুদীপা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্স। প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ নারী কিন্তু চায় এরকম একটা ইম্পর্টেন্স যে স্বামীর কাছ থেকে তার পাওয়া একটা গুরুত্ব। তো যাই হোক সুদীপা সেখান থেকে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যায় এবং তরুণবাবু কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অভ্র সে কিন্তু ওই বাড়ির মধ্যে বসে রয়েছে এবং সে প্রচন্ড টেনশনের মধ্যে হারিয়ে যাচ্ছে। তার বারবার মনে পড়ছে যে পরমা কি বলেছিল, না আদিত্যকে সুদীপা আমার কাছ থেকে কেড়ে নিতে পারেনি। এদিকে সঞ্চারী কি বলেছিল, এদিকে অভ্র তাকে কি বলেছিল যে তুমি কি চাও পরমা, তুমি বলো আমাকে তুমি কি চাও, আমি সবটা তোমাকে দিতে পারি। তখন সেখানে পরমা বলতে চেয়েছিল যে মুক্তি চাই, আমার মুক্তি চাই। তখন আদিত্যকে হারিয়ে যেতে, অভ্র একেবারে হারিয়ে যেতে থাকে অন্য জগতে। তখন সেখানে ওই টিনা বলতে লাগে আদিত্য আরে অভ্র তুই কি হয়েছে বলো, তারি খা না আজকে, তুই তো আমি জানি মদ খাস না, তুই আজকে খা না একটুখানি মদ। এই বলে কিন্তু অভ্র একটা মদের পাত্র ঢকঢক করে কিন্তু গলায় ঢেলে দেওয়ার পরবর্তী মুহূর্তে অভ্রের মুখটা একেবারে কাঁচোমাচো হয়ে যায়। তখন সেখানে ওই টিনা জিজ্ঞেস করতে লাগে কি হয়েছে অভ্র, তোর মুখটা এরকম কাঁদো কাঁদো লাগছে কেন, তোর চোখে জল কেন, তুই একজন আর্মি অফিসার, তোর চোখে জল কেন, তোর কি বৌমার সঙ্গে কোনো সমস্যা হয়েছে? তখন অভ্র বলতে লাগে কাঁদতে বলতে লাগে আমার স্ত্রী আমাকে ভালোবাসে না, ও ভালোবাসে না, ও অন্য একজনকে ভালোবাসে, ও আমাকে ভালোই বাসে না। এবং অভ্রের বারবার মনে পড়তে লাগে অন্য কথা, অন্য জগতে হারিয়ে যেতে শুরু করে দেয়। এবং তার সঙ্গে সঙ্গে হঠাৎ করে কিন্তু অভ্র আরো 2-3 গ্লাস মদ একেবারে গলায় ঢেলে দেয়
এবং তখন সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু পরমা হাজির হয়েছে। পরমা আস্তে আস্তে ঢুকে যায় এবং অভ্রের মাথার উপর দিয়ে কিন্তু পরমার যে ওড়নাটা সেটা কিন্তু উড়িয়ে গিয়ে সামনে গিয়ে বসে। পরমা দেখতে পায়নি অভ্রকে, অভ্র কিন্তু পরমাকে দেখতে পায়নি। পরমা সামনের দিকে গিয়ে বসে এবং অভ্র বলতে লাগে ও এসেছে, ও এসেছে, আমার প্রিয় মানুষটা, আমি যাকে ভালোবাসি সেই মানুষটা এসেছে। তখন সেখানে টিনা বলতে লাগে আরে ধুর, তোর এখানে তোর বউ এখানে কি করতে আসবে, বা তোর প্রিয় মানুষ এখানে কি করতে আসবে, না না আসেনি আসেনি। তখন অভ্র বলতে লাগে না না এসেছে, ও এসেছে, ও এসেছে। এই বলে অভ্র সামনের দিকে এগিয়ে যায় এবং মাইক্রোফোনটা হাতে নিয়ে সে গান বলতে লাগে হামারি আধুরি প্রেম কাহিনী, হামারি আধুরি প্রেম কাহিনী, এরকম করে গান বলতে শুরু করে দেয়, হিন্দি গান। এবং সেই গানের ভাষা শুনে কিন্তু পরমা অবাক হয়ে যাচ্ছে, কি গান বলছে, কিন্তু অভ্র প্রচন্ড গানের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে। প্রত্যেকটা মানুষ কিন্তু অবাক হয়ে তাকিয়ে রয়েছে অভ্রের দিকে এবং পরমা অবাক হয়ে যাচ্ছে, সে কিন্তু ফিরে তাকাচ্ছে না, কিন্তু বারবার কিন্তু মনের খাতায় মনের পাতায় প্রত্যেকটা সিকোয়েন্সে কিন্তু মনে পড়তে শুরু করে দেয় এই গানটা তার কাছে অনেক পরিচিত, এই গলাটা তার কাছে অনেক পরিচিত, এই অনুভূতিটা তার কাছে অনেক পরিচিত। তাই পরমা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে আসে, আর এগিয়ে আসতেই দেখে সেখানে কিন্তু অভ্র গান বলছে হামারি আধুরি প্রেম কাহানি, হামারি আধুরি প্রেম কাহানি। আর এমন কথা শুনতেই কিন্তু পরমার ভিতরটা ভেঙে চুরমার হয়ে যায়। পরমা তখন বুঝতে পারছি না কি করে, পরমার ভিতরটা একেবারে সিদ্ধ হয়ে যেতে শুরু করে দেয়। অভ্র তুমি এখানে কি করতে, এই অবস্থায় তুমি একজন বড় আর্মি অফিসার, তুমি এই বারের মধ্যে এসছো, এইভাবে গান বলছো, তুমি আমার জন্য গান বলছো। অভ্র তুমি আমাকে এতটা ভালোবাসো, অভ্র তুমি আমাকে এতটা ভালোবাসো। এদিকে তখন অভ্র আবারও সামনের দিকে এগিয়ে এসে আবারও 2-3 গ্লাস মদ খেয়ে নেয়। সবাই ছাড়তে চাইছে না, আর মদ খাস না অভ্র, আর মদ খাস না, কিন্তু অভ্র আবারও মদ খেয়ে সামনের দিকে আবারও এগিয়ে আসার বলতে লাগে হামারি আধুরি প্রেম কাহানি, হামারি আধুরি প্রেম কাহানি, এই বলে কিন্তু হিন্দি গানটা বলতে শুরু করে দেয়। আর পরমা অবাক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থেকে সে কিন্তু মনের গভীরে হারিয়ে যাচ্ছে। যে মানুষটাকে সে এত ভালোবাসে, ওই মানুষটাকে সে কষ্ট দিয়ে ফেলেছে, প্রচন্ড রকমের কষ্টের যন্ত্রণায় হঠাৎ করে কিন্তু সে একেবারে দিশেমিশা না পেয়ে মদের ঘোরের মধ্যে সে হঠাৎ করে একবারে ঝপ করে পড়ে যাওয়ার উপক্রম করলে হঠাৎ করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরমা এসে সামনে দাঁড়ায় এবং পরমা তাকে ধরে ফেলে। আর পরমাকে দেখা মাত্রই কিন্তু অভ্র অবাক হয়ে তাকিয়ে রয়েছে মদের ঘোরের মধ্যে, নেশার ঘোরের মধ্যে, সে কিছু বুঝতে পারছে না। তখন সেখানে পরমা আবারও তাকে ছেড়ে দেয় এবং অভ্র আবারও গান বলতে শুরু করে দেয় হামারি আধুরি প্রেম কাহিনী। আর এইভাবে চলছে বারের মধ্যে সেই সিচুয়েশনগুলো। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে তরুণবাবু চলে এসে, তরুণবাবু গিয়ে প্রচন্ড অভিনয় করতে লাগে, প্রচন্ড কাশতে শুরু করে দেয়। আরে মা আমি তো সেদ্ধ হয়ে যাচ্ছি, আমার ওষুধটা তাড়াতাড়ি দরকার, মা আমার ওষুধটা তাড়াতাড়ি দরকার। এই বলে সুদীপা বলতে লাগে বাবা আস্তে আস্তে আস্তে, আরে তরুণবাবু আস্তে, আপনি বেশি ওভার অ্যাক্টিং করে ফেলছেন, ওভার অ্যাক্টিং করবেন না, আপনি ওভার অ্যাক্টিং করে ফেলছেন। তখন সেখানে সুদীপা সামনের দিকে এগিয়ে যায়, বলতে লাগে এই ওষুধগুলো দিন তো। তখন ওষুধের স্লিপটা নিয়ে, মানে ওষুধের প্রেসক্রিপশনটা নিয়ে ওরা ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে বলতে লাগে আপনার কিন্তু 6500 টাকা হয়েছে। তখন সুদীপা বলতে লাগে বাবা এত টাকা আমি কোথায় পাবো, না না এত টাকা কোথায় পাবো, আপনার একটু প্লিজ একটু কম করুন। তখন সেখানে ওই লোকটি বলতে লাগে না না এত দামি দামি ওষুধ আপনার তো 7 দিনের ওষুধ হবে না, সেক্ষেত্রে এই ওষুধ আমরা দিতে পারবো না। তখন সেখানে তরুণবাবু প্রচন্ড কাশতে শুরু করে দেন, না আমি মারা যাবো, আমি মারা যাবো, আমার ওষুধটা না হলে আমি খাবো কি করে, খাবো কি করে। তখন পেছনের লোকগুলো বলতে লাগে সাইডে যান, সাইডে যান, লাইটে সেই দিন আপনাদের কাছে টাকা নেই ওষুধ কিনতে এসেছেন কিছু জন্য। তখন সুদীপা তরুণবাবুকে নিয়ে সামনের দিকে এগিয়ে এসে বলতে লাগে দাঁড়ান দাঁড়ান আপনার ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে, আমি দেখছি বাবা, আমি দেখছি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। এই বলে কিন্তু সুদীপা তাকে নিয়ে বাইরে চলে আসে, বাইরে এসে প্রচন্ড কাশতে শুরু করে দেয়। তরুণবাবু প্রচন্ড ওই অ্যাক্টিং করতে শুরু করে দেয়, না না আমার কি হবে, আমার কি হবে। তখন সুদীপা চিৎকার করতে লাগে আমার কি হবে, আমার কাছে তো টাকা নেই, তাহলে ওর বাবাকে বাঁচাবে কি করে, বাঁচাবে কি করে। এমন সময় সেখান থেকে কিন্তু দুটো লোক উঠে দাঁড়ায় আর বলতে লাগে ম্যাডাম আপনাদের একটু ওষুধের দরকার, আমাদের কাছে ভালো ভালো ওষুধ রয়েছে, আমরা কিন্তু 70% ডিসকাউন্টে ওষুধটা দিই। আর এমন কথা শুনতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপরপক্ষ থেকে আদিত্য কিন্তু পুরো বিষয়টাকে একবারে স্টেপ বাই স্টেপ ফলো রেখে দিয়েছে। তখন সেখানে সুদীপা বলতে লাগে বাবা এত কম দামে আপনারা ওষুধ দিবেন কি করে। তখন ওই লোকগুলো বলতে লাগে আসলে আমাদের না এই বিষয়টা একটু অন্য রকমের, ভিন্ন পথে, আমাদের এখানে কিন্তু চেম্বার নেই, আমাদের অন্য গোডাউনে যেতে হবে, সেখানে কিন্তু আমাদের ওষুধটা দেওয়া হবে। সুদীপা বলতে লাগে যে আমার তো প্রচুর ওষুধের দরকার। সেক্ষেত্রে ওই লোক দুটো বলতে লাগে কোনো চিন্তা নেই ম্যাডাম, কোনো চিন্তা নেই, আপনি আসুন আমাদের গোডাউনে যত ওষুধ লাগবে আমরা সব দেবো 70% ডিসকাউন্টে। আপনার যে ওষুধ ওখানে 100 টাকা দাম, সেই ওষুধ আমাদের কাছে 30 টাকা দাম, সেক্ষেত্রে আপনি আসুন। তখন সেখানে সুদীপা বলতে লাগে তাহলে আমি এতটা ওষুধ কি করে নেবো, ঠিক আছে কিন্তু আমার বাবাকে নিয়ে যাবো। কিন্তু ওরা বলতে লাগে না 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 বাবাকে আসতে হবে না, আপনি আসুন ম্যাডাম, আপনি প্রেসক্রিপশনটা নিয়ে আসুন, আমি আপনাদের ওষুধটা দিয়ে দেবো। তখন সেখানে সুদীপা তরুণবাবুকে বসিয়ে দিয়ে বলতে লাগে আপনার আসতে হবে না, আপনি প্লিজ এখানে বসুন, আমি সামনে নেবো। এই বলে কিন্তু সুদীপা তাদের সঙ্গে সামনের দিকে এগিয়ে যায়। তখন সেখানে আদিত্য দৌড়ে ছুটে আসার বলতে তরুণবাবু আপনি গেলেন না কেন, সুদীপা তো বিপদ হতে পারে। কিন্তু তরুণবাবু বলতে লাগে ম্যাডাম বৌমা বলে দিয়েছে আমাকে যে কোনো সমস্যা হবে না, ও গিয়ে ম্যানেজ করে নেবে। তখন আদিত্য একবার ফোনে জানিয়ে দিতে শুরু করে দেয় সবাই কিন্তু পজিশন নাও, এদিকে কিন্তু সবাই পজিশন নাও। এই বলে কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আদিত্য আবারও গান বলতে ব্যস্ত হয়ে রয়েছে। এমন সময় সে মাথাটা ঘুরে হঠাৎ করে একটা অন্য মেয়ের ঘাড়ের উপরে পড়ে যায়, মানে গায়ের উপরে পড়ে যায়। আর সঙ্গে সঙ্গে সেই মেয়েটার মানে হাজবেন্ড সে কিন্তু প্রচন্ড চড়া হতে শুরু করে, এই
বদমাইশ ছেলে কোথাকার, বদমাইশ ছেলে কোথাকার, আমার স্ত্রীর উপরে গায়ের উপরে পড়েছিস, একদম তো শেষ করে দাও। ম্যানেজার ম্যানেজার একে বার করে দাও, একে বার করে দাও, একে বার করে দাও। তখন সেখানে ম্যানেজার চলে এসে বলতে লাগে, তোদের মতো ছেলেদের জন্য না একেবারে আমি শেষ করে দেবো। এদিকে টিনা টিনা প্রতিবাদ করতে লাগে, আরে না 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 ও কে জানো। তখন ওই লোকটি বলতে লাগে, কে কে আবার এসব বাজে ছেলে, বদমাইশ ছেলে, এরকম ছেলে না আমি দেখেছি। মানে সঙ্গে সঙ্গে কিন্তু মেয়েদের গায়ের উপরে পড়া অভ্যাস হয়েছে, তাই না? ম্যানেজার এসে প্রচন্ড চড়া হতে শুরু করে। তখন সেখানে পরমা আর থাকতে পারে না, পরমা বলতে লাগে, এই একটা কথা নয়, একটা কথা নয়, কোনো কথা হবে না। তখন ওই লোকটি বলতে লাগে, আরে বাবা মেয়ে হয়ে তুমি মেয়ে একটা বাজে ছেলেকে, একটা মদখোর মাতালকে তুমি সাপোর্ট করছো, কি হন উনি, তুমি কে কে হন উনি তোমার? তখন সে পরমা বলতে লাগে, উনি আমার হাজবেন্ড, উনি আমার হাজবেন্ড। আর এমন কথা শুনতে কিন্তু টিনার চোখটা একেবারে কপাল উঠে গেছে। প্রত্যেকটা মানুষ সেখানে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। এদিকে অভ্র একেবারে অঘরের মধ্যে নেশার ঘোরের মধ্যে সে কিছু বুঝতে পারছে না। সে পরমার কাঁধে মাথাটা এড়িয়ে দেয়। তখন পরমা সয় স্নেহে তাকে কিন্তু লালিত পালিত করতে শুরু করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গোডাউনের মধ্যে কিন্তু সুদীপা চলে গেছে এবং সেখানে গিয়ে সুদীপা বলতে লাগে, প্রেসক্রিপশনটা দিন ম্যাডাম। তখন সুদীপা প্রেসক্রিপশনটা দিয়ে দেয় এবং চারিদিকে চোখটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে শুরু করে দেয় কোথায় কি রয়েছে, কি বৃত্তান্ত। তখন সেখানে ওই লোক দুটো কি করে, একটা খালি পেপার থেকে একটা ছোট্ট একটা সাদা, মানে কোনো স্লিপ টিলিপ কিচ্ছু না, কোনো ব্র্যান্ডের নাম টাম কিচ্ছু না, একটা খালি কৌটোর মধ্যে ওষুধ ঢালতে ব্যস্ত হয়ে পড়ে। তখন সেখানে সুদীপা বলতে লাগে, আপনারা এভাবে ওষুধ দিচ্ছেন কেন? তখন ওই লোক দুটো বলতে লাগে, আসলে ওষুধ এভাবে দিচ্ছি কারণ আপনার যেখানে 6-7 হাজার টাকা দরকার, সেখানে আপনার 1,200 টাকায় ওষুধের কাজ মিটে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা না কোনো প্রেসক্রিপশন দিতে পারবো না, আর কোনো রকমের স্লিপ আমরা বিল টিল কিচ্ছু দিতে পারবো না, আমরা এইভাবে দেবো, কোনো সমস্যা হবে না, আপনার ওষুধে কিন্তু কাজ হবে। তো যাই হোক সুদীপ এরকম কথোপকথন করতে শুরু করে দেয় এবং লোক দুটো বোঝাতে শুরু করে দেয়। এমন সময় সেখানে কিন্তু সুদীপার কাছ থেকে কিন্তু সেই মানে হিডেন ক্যামেরা, যেটা হিডেন ক্যামেরা মানে হিডেন মাইক্রোফোন যেটা, সেটা কিন্তু পড়ে যায়। তখন সেখানে ওই লোক দুটো বলতে লাগে, এই হিডেন ক্যামেরা, হিডেন ক্যামেরা। তখন সেখানে সুদীপা চিন্তায় পড়ে যায়, এই বাবা আমি তো ধরা পড়ে গেলাম, আমি তো ধরা পড়ে গেলাম, কি হবে কি হবে কি হবে। তখন ওই লোক দুটো বলতে লাগে, ধরছ আগে, ধরছ আগে। তখন সুদীপা বলতে লাগে, আমাকে পালানো ছাড়া তো কোনো উপায় নেই, ঠিক আছে এক্ষুনি পালিয়ে যেতে হবে। এই বলে সুদীপা সামনের দিকে এগিয়ে যায়, দৌড়াতে শুরু করে দেয়, তারা একেবারে পিছন পিছন দৌড়াতে শুরু করে দেয়। তখন সুদীপা বলতে লাগে, মিস্টার চৌধুরী বাঁচান আমাকে, মিস্টার চৌধুরী বাঁচান আমাকে। তখনই পিছন দিক থেকে আদিত্য এসে ওই লোক দুটোকে ধরে একবার বেধারক মারতে শুরু করে দেয়। আর এত মারতে শুরু করে দেয়। তখন সেখানে সুদীপা বলতে লাগে, মিস্টার চৌধুরী সাবধানে, মিস্টার চৌধুরী সাবধানে। এমন সময় কিন্তু সেখানে দেখতে পাচ্ছি আদিত্য যখন মারতে ব্যস্ত হয়ে পড়েছে, ওদেরকে মারতে ব্যস্ত হয়ে পড়েছে। দেখতে পুলিশ ধর দৌড়ে এসেছে, সবাই মিলে দৌড়ে এসেছে ওই গুন্ডাগুলোকে ধরার জন্য। এমন সময় সেখানে কিন্তু হঠাৎ করে সুদীপার পাশে একটা গাড়ি দাঁড়ায় এবং গাড়িটা দাঁড়িয়ে কিন্তু সুদীপাকে চপ করে সেই গাড়ির মধ্যে তুলে নিয়ে চলে যায়। আর এদিক থেকে সুদীপা চিৎকার করতে লাগে, মিস্টার চৌধুরী আমাকে বাঁচান, মিস্টার চৌধুরী আমাকে বাঁচান। কিন্তু আদিত্য তার গাড়ির পিছনে দৌড়াতে শুরু করে দেয়, না সুদীপা, না সুদীপা, না সুদীপা। সুদীপা চিৎকার করতে লাগে, মিস্টার চৌধুরী আমাকে বাঁচান, বাঁচান, বাঁচান। কিন্তু আদিত্য দৌড়ে দৌড়ে গাড়ির সঙ্গে কি পারা যায় দৌড়ায়। তখন আদিত্য দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যায় এবং সেখানে রাস্তায় লুটিয়ে পড়ে আর সুদীপাকে ধরে নিয়ে তারা চলে যায়। তাহলে এর পরবর্তী মুহূর্তে কি এমন হতে পারে এবং সুদীপাকে কারা ধরে নিয়ে গেছে, কি বৃত্তান্ত, এই পুরো বিষয়টা কিন্তু আমরা জানতে পারছি না। কিন্তু এর পরবর্তী পর্বে কি এমন ঘটতে পারে, সুদীপাকে কারা ধরে নিয়ে গেল এবং পরম এবং আদিত্যের মধ্যে, অভ্রের মধ্যে কি নতুন প্রেমের সঞ্চার ঘটবে, আবারও কি নতুনভাবে ভালোবাসার সঞ্চার ঘটবে? তোমাদের কি মনে হয়, তোমাদের ইমাজিনেশন, তোমাদের কল্পনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সো আজকে তাহলে এই পর্যন্ত থাকছে, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।